রবীন্দ্রনাথ আমার বেসিক, এটার পরে অন্য কিছু। উনি এলিটদের কবি। সুখহীন নিষেদিন পরাধীন হয়ে। তিনি বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। আজ এত বছর পরও কি গভীরভাবে তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। আজ ১৬৪ বছর পরও আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের প্রেম, ভালোবাসা সব কিছুকে যিনি আচ্ছন্ন করে রেখেছেন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রবীন্দ্র জয়ন্তীতে বণিকবার্তা স্টুডিওর বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের সাথে আছেন খুব বিশেষ একজন মানুষ, যার কণ্ঠে আমরা রবীন্দ্রনাথকে আরও গভীরভাবে অনুভব করি, আমরা আচ্ছন্ন হয়ে থাকি। তিনি আর কেউ নন, ফারহিন খান জয়িতা। তিনি আছেন আজকে আমাদের বণিকবার্তা স্টুডিওতে। আমরা বণিকবার্তা স্টুডিওতে তাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি। একদম শুরুতে জানতে চাই যে আপনার কাছে রবীন্দ্রনাথ কি? রবীন্দ্রনাথ আমার কাছে ব্যক্তিগতভাবে আমার সমস্ত, যেহেতু আমি আমার পরিবারের কারণে, আমার আশপাশের কারণে আমার সুযোগ হয়েছে রবীন্দ্রনাথকে একটু আপন করে পাওয়ার, সেই কারণে হয়তো বা আমার ব্যক্তিগত নানান রকম অনুভূতির জায়গা থেকে আমি রবীন্দ্রনাথকে নানানভাবে খুঁজে পাই। সেটা আমার একটা বড় আস্থার জায়গা বলতে পারেন। আমার মন খারাপ হচ্ছে, আনন্দ হচ্ছে, আমার দেশপ্রেমের কোনো গান আমার গাইতে ইচ্ছে করছে, যে কোনো সময় আমার কাছে, বা প্রকৃতি বা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সব সময় আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ, প্রথম গানটাই মনে হয় রবীন্দ্রনাথের গান, বা কোনো কবিতা মনে হচ্ছে। এটা তো খুব, মানে রবীন্দ্রনাথকে নিয়ে আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে ব্যাপারটা এরকম, যে আমার ব্যক্তিগত জায়গা থেকে। আর অনেক বড়, উনার তো সৃষ্টি তো অনেক বড়, ভাস্ট একটা জায়গা না, সেই জায়গা থেকে বললে তো আসলে শুধু ব্যক্তিগত জায়গা না, সেখানে দেশপ্রেম আছে, সেখানে প্রকৃতিপ্রেম আছে, সেখানে মানবতাবোধ আছে। তা আমার কাছে আসলে মনে হয় রবীন্দ্রনাথ আসলে আসলে আমার সব কিছুই, অনুভূতির সমস্ত জায়গায় ছুঁয়ে গেছে। রবীন্দ্রনাথ আছে আপনার একদম ছোটবেলা। আমরা জানি যে রবীন্দ্রনাথ এবং আপনার মার একটা বিশেষ প্রভাব রয়েছে। সেগুলো যাব তার আগে একটু শুনি যে এই যে আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি, প্রতি বছর আমরা বিভিন্ন আয়োজন করি, কিন্তু আমরা কি মানে সত্যি এখন আর রবীন্দ্রনাথকে সেভাবে শুনি, নাকি তিনি আমাদের জন্য একটা আচার অনুষ্ঠানে পরিণত হয়েছে? এটা শুধু রবীন্দ্রনাথ না, আমার মনে হয় যে কোনো কিছুই এখন আসলে একটা, আমরা খুব কমার্শিয়াল একটা জায়গায় নিয়ে গেছি বা যাই। এটা আমাদের এই সময়ের এখন যে চলটা শুরু হয়েছে সেই কারণেই। এটা শুধু আলাদা করে রবীন্দ্রনাথের ক্ষেত্রে প্রযোজ্য আমি মনে করি না। তো হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়েছে। এবার ১৬৪তম জন্মবার্ষিকী তার। এরপরও যেটা আমি একদম শুরুতে বলছিলাম যে আমাদের জেনারেশন বদলেছে, আমাদের চিন্তাভাবনা বদলেছে, কিন্তু এখনও প্রেমে পড়লে আমরা রবীন্দ্রনাথ শুনি, বিরহের জন্য রবীন্দ্রনাথ শুনি। আপনার কি মনে হয় যে এত বছর পরও উনি এরকম প্রাসঙ্গিক কেন? সেটা তো ওনার ক্ষমতা বলেই উনি প্রাসঙ্গিক, মানে উনি এমন কিছুই লিখে গেছেন, উনি এমনভাবেই মানুষের সমস্ত অনুভূতিকে ছুঁয়ে গেছেন যেটাকে আপনি ইগনোর করতে পারবেন না। মানে বাংলা ভাষাভাষী যারা আছে তারা আসলে, আমার মনে হয় না রবীন্দ্রনাথকে কোনোভাবে কাটিয়ে, পাশ কাটিয়ে যাওয়া সম্ভব। আর সাহিত্যের সাথে যারা কোনোভাবে যুক্ত বা পছন্দ করে, এই ধরনের মানুষদের পক্ষে এটা আসলে সম্ভব না। তো প্রাসঙ্গিক উনি আসলে সবসময় থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে, আমাদের তো আসলে সাংস্কৃতিক যে আন্দোলনের, যেই আমরা যার উপরে আসলে ভর করে এই আন্দোলনটা করেছি, উনি তো রবীন্দ্রনাথ। সো রবীন্দ্রনাথকে আসলে বাদ দিয়ে কিছু করা সম্ভব না আমাদের পক্ষে। যেটা বলছিলাম যে আমাদের এই জেনারেশনে আমাদের টেস্ট চেঞ্জ হয়েছে, কিন্তু অনেক সময় রবীন্দ্রনাথকে একটু সেকেলে অনেকের মনে হতে পারে, বিশেষ করে জেনজিদের জন্য। কিন্তু আমরা অদ্ভুতভাবে, এবং অনেক অনেক সাহিত্যিক, অনেক লেখকের লেখা কিন্তু তাই হয়েছে, এখনকার ছেলেপেলেরাও তো একটা পড়ে না, কিন্তু রবীন্দ্রনাথকে পড়ে কোনো একটা কারণে। নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কিছু ছিল সেই জন্য। এবার একটু যেটা বলছিলাম যে ছোটবেলার কথা যদি বলি, আপনার মা, আমরা জানি যে তার কণ্ঠে রবীন্দ্রনাথ শুনে আমরা অনেক সময় অনেক ধরনের আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। শ্রদ্ধেয় মিতা হক তিনি ছিলেন। আপনারও একই রকম মায়ের মতোই রবীন্দ্র সঙ্গীত শিল্পী আপনি। তো মায়ের প্রভাবে কি এখানে আসা, নাকি নিজেরও ইচ্ছে ছিল? শুধু মায়ের প্রভাব বলবো না, এখানে আসলে আমার পুরো পরিবারই ভীষণ সংস্কৃত মনা এবং রবীন্দ্রনাথের সাথে, মানে সবাই চলেছে কোনো না কোনো ভাবে। আমার বাবাও খুব ভালো গান গাইতেন। তো সবার প্রভাবই আছে নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে। আর যেহেতু আমিও ওটার মধ্যেই ছিলাম, আমি যে প্রথমে যেটা বললাম যে আমি আসলে আলাদা করে ভাবিনি, মানে রবীন্দ্রনাথ আমার কাছে খুব
কাছের কেউ সবসময় আমার কাছে মনে হয় যে এটা বাদ দিয়ে তো কিছু করা যাবে না। আমি অন্য গান যে করি না তা কিন্তু না, অন্য গানও করি, আমি ফিল্মের গান করছি। সো কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বাদ দিয়ে তো আর সেটা না, মানে এই রবীন্দ্রনাথ আমার বেসিক, এটার পরে অন্য কিছু। তো এটা আসলে খুব সহজাতভাবে হয়েছে, আমার মনে হয় কেউ আমাকে বলে করিয়েছে, আমার মনে হয় না। ছোটবেলার কথা যেহেতু এলো একটু জানি যে কোথায় বড় হওয়া, স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল হচ্ছে ভিকারনেসা, কলেজ ভিকারনেসা, ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। পড়াশোনা কি সঙ্গীতে করা হয়েছে? না 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 না, আমার লিটারেচার, ইংলিশ লিটারেচারে। মায়ের সাথে কিছু একটু যদি কোনো ভালো মুহূর্ত আমাদের সাথে একটু শেয়ার করেন, যে মার সাথে কিরকম ছিল মুহূর্তগুলো? মার সাথে তো ভালো মুহূর্ত আলাদা করে বলা মুশকিল। সব মুহূর্তেই ভালো মুহূর্ত? সব মুহূর্ত না, সব মুহূর্ত নিশ্চয়ই ভালো না, ভালো মন্দ মিলিয়েই সবার জীবন কাটে, বাবা মার সাথে হোক, যে কোনো কারোর সাথেই হোক। আলাদা করে আসলে আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মার একটা বিশাল প্রভাব আছে, সেটা আমি ধরেন মাদের সাথে কি হয় আপনি খেয়াল করে দেখেন, বাচ্চাদের সাথে মাদের সবচেয়ে বেশি লাগে, কারণ মা সবচেয়ে বেশি শাসন করে, বাবা দেখবেন শাসন কম করে। হ্যাঁ, তো মার সাথে যখন খুঁটাখুটি অনেক ছিল, অনেক কিছু হতো, কিন্তু এন্ড অফ দ্য ডে তো মার কাছেই সমস্ত আশ্রয় না, মা না থাকা মানে পৃথিবী অন্ধকার হয়ে যাওয়া। তো মা চলে যাওয়ার পরে এটা আরো বেশি আমার কাছে মনে হয়েছে যে আমার বাবাও চলে গেছে, সেটাও একটা বড় শূন্যতা ছিল, বা মা চলে যাওয়ার পরে আসলে আমার কাছে মনে হয়েছে এটা এই অভাবটা আসলে কিছু দিয়ে, মা বাবা চলে যাওয়ার এই অভাবটা কিছু দিয়ে পূরণ করা সম্ভব, মানে এটা শেষ। অনেক সময় আমরা দেখি যে বিশেষ করে সেলিব্রিটি বাবা মায়ের সন্তানরা অনেক সময় বাবা মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়, মনে হয় যে মা অনেক কিছুতে ব্যস্ত থাকে, বা মা মানে তার শ্রোতাদের ভক্তদেরকে সময় দিতে গিয়ে অনেক সময় সন্তানকে সময় কম দেয়, একটা দূরত্ব তৈরি হয়। এরকম কি কখনো মনে হয়েছে? একদমই না, মা অনেক ব্যস্ত ছিল, আমার বাবা মা খুব এই পার্টনারশিপটা খুব তাদের মধ্যে ঠিকঠাক ছিল, যে আমাকে সময় দেওয়ার ব্যাপারটা, আমি কখনো খুব একা টাকা থাকিনি। আমরা মানে খুব অনেক মানুষ নিয়ে বড় হয়েছি, মানে আমার মার স্টুডেন্টসরা, বাবার থিয়েটারের লোকজন, আমার বাড়ি কখনো খালি থাকেনি। তো আমি আসলে কখনো ওই শূন্যতা অনুভব করার সুযোগই পাইনি। আমার কিন্তু কোনো ভাই বোন নাই, কিন্তু আমি সব সময় ভীষণ হইচই, খাওয়া দাওয়া বাসার মধ্যে। তো আমাদের আসলে পরিবেশটা একদম অন্যরকম ছিল বাড়ির। তো ওই জিনিসটা আমি আসলে কখনো ফিল হয় না, আমি কোনো ফিল করিনি কখনো। যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে আপনার বেড়ে ওঠা, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এখনকার সময় রবীন্দ্রনাথকে নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা কি? উনি এলিটদের কবি। রবীন্দ্রনাথ বড় লোকদের কবি, এই যে ধরনের কথা আমি খোঁচা টোচা শুনি মাঝে মাঝে। হতে পারে, অনেকে ভাবতে পারে, কি জানি, আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমি আসলে আমার কাছে ওনার লেখাটা খুব সহজ মনে হয়, আমি কানেক্টও করতে পারি। আর উনি তো আসলে দেখেন আমাদের এখানে, মানে উনি তো কৃষকদের সাথে থেকে ওই জীবনটা যাপন করে মোটামুটি মানে মানুষের সাথে মিশেছেন, ফোক সুর নিয়েছেন, উনি কিন্তু অনেক কিছু নিজেকে অনেক এক্সপ্লোর করেছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি যে একটা জায়গায় খুব ওই এলিটিজমের জায়গাটাকেই ধরে রেখেছেন, আমার কাছে সেটা কখনো মনে হয় নাই। আমার ধারণা জমিদার জন্যই হয়তো ওই জায়গা থেকে মাথার মধ্যে বোধহয় কাজ করে। হ্যাঁ, ওটা হতে পারে, ওটাই হবে, আমি জানি না। যেহেতু আপনি রবীন্দ্রনাথের গান সেই জায়গা থেকে একটু জানি যে ওনার গান গাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কি মনে হয়, মানে সুর নাকি গানের সারেগামটা, মানে বেসিকটা, নাকি ওনার গানের যে অনুভূতি, জীবনবোধ, কোন জিনিসটাকে ধরা সবচেয়ে কঠিন মনে হয়? একদম গানের ক্ষেত্রে প্রাইমারি বিষয় হচ্ছে সুর, মানে এটা যে কোনো গান, এটা রবীন্দ্রনাথ হোক আর যেই হোক না কেন, সুর তো থাকতেই হবে, অনুভূতি তো কিছু থাকতেই হবে। কিন্তু জীবনবোধের কথা যেটা বললেন, যে হ্যাঁ রবীন্দ্রনাথের গান গাইতে গেলে আমার কাছে মনে হয় যে একটা সার্টেন লেভেলের একটা থাকতে হয়, বেসিক শিখতে হয়। বা আরেকটা, এটাকে আমি অন্যভাবেও বলতে পারি, রবীন্দ্রনাথের গানের মধ্যে ঢুকে গেলে পরে সেটা আবার অর্জন করাও সম্ভব, দুটোই ভাইস ভার্সা, এটা হতে পারে। এখন তো অনেকে আধুনিক মিউজিশিয়ান যারা, মানে আধুনিক মিউজিক নিয়ে যারা কাজ করেন, তারা তো অনেকে ফিউশন করছেন রবীন্দ্রনাথের গান, এই ব্যাপারটা আপনার কেমন লাগে? আমার তো ভালোই লাগে, আমার কাছে মনে হয় যে উনি নিজেও তো খুব আধুনিক মানুষ ছিলেন, ওনার সময় উনি অনেক কিছু কিন্তু নিয়েছেন, উনি পাশ্চাত্যের ঢঙে গান করেছেন, উনি মানে অন্যান্য নানান দিক উনি এক্সপ্লোর করেছেন, বাউল ঢঙে গান করেছেন, উনি সাউথের ওই সুরগুলো নিয়ে কাজ করেছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে উনি
উনি যদি এখন থাকতেন উনি উনি না জানে কি করে ফেলতেন। হ্যাঁ, তো আমি বলছি না যে সবকিছু খুব ভালো হচ্ছে, কিন্তু আমার কাছে এই এক্সপেরিমেন্টটাকে আমি খুবই স্বাগত জানাই। তাহলে মানুষ অনেক এনগেজ থাকবে, এই গানগুলোকে আসলে মানুষ আরো জানবে, আরো শুনবে। হ্যাঁ, সেটা কিন্তু তো অনেক সময় আছে যে অনেকে বলেন যে না, রবীন্দ্রনাথের একটা আলাদা প্যাটার্ন আছে, এখান থেকে বের হওয়া উচিত না, না, তাহলে সেটা তো অবশ্যই আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের গানের স্বরলিপির ব্যাপারে আমি খুব কনসিয়াস। আমি একটা সময় ছিলাম না, আমি রাগারাগি করতাম এটা নিয়ে মার সাথে যে তোমরা একটু বেশি বেশি করো, কিন্তু আমার কাছে পরে মনে হয়েছে যে না, এটা জরুরি। না হলে পরে গানগুলোর যেই কি বলবো বেসিক জায়গাটা হারিয়ে যাবে। তো সেই কারণে আমি স্বরলিপির জায়গাটাতে আমিও খুব কনসিয়াস। বাট হ্যাঁ, আমি অ্যারেঞ্জমেন্টে আমি খুবই নতুনত্ব চাই। আমি মনেই করি যে অনেক নতুন কিছু হতেই পারে। সেটা অবশ্যই মানে মানে যদি আমরা সময়ের সাথে না যাই তাহলে পরের প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে তুলে হ্যাঁ হ্যাঁ, ধরাটা নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই কঠিন হয়ে যাবে। আরেকটা প্রশ্ন করি যে আমরা তো বাঙালি, কলকাতায় ওপার বাংলায় বাঙালি আছে, আমরাও আছি, তারাও রবীন্দ্রনাথকে ভীষণ ভালোবাসে, আমরাও বাসি। আপনার কাছে কি মনে হয় ওপার বাংলার রবীন্দ্রনাথ আর এপার বাংলার রবীন্দ্রনাথের মধ্যে কি রকম পার্থক্য আছে? ওই যে একটা কথা বললাম যে আমাদের কাছে রবীন্দ্রনাথ তো একটা মানে খুব কি বলবো ছিল, রবীন্দ্রনাথ তো ডেফিনেটলি ছিল, কিন্তু আমরা তো একটা ভীষণ সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের তো একটা অনেক বড় জায়গায় রবীন্দ্রনাথকে আমরা ধরেছি। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ আমাদের কাছে কিন্তু দেখবেন খেয়াল করে কোনো না কোনোভাবে চলে আসে। ধরেন পহেলা বৈশাখ করছি, রবীন্দ্রনাথ ছাড়া সম্ভব না। প্রত্যেকদিন স্কুলে আমরা রবীন্দ্রনাথের আমরা জাতীয় গাইছি সঙ্গীত আমাদের রবীন্দ্রনাথের গান। তারপরে আপনি দেশাত্মবোধক গান করতে যাচ্ছেন, কোথাও গিয়ে আপনার হঠাৎ করে দেখবেন যে চট করে মাথায় ও আমার দেশের মাটি চলে আসছে। হ্যাঁ, আপনি না রবীন্দ্রনাথকে আপনি আলাদা করতে পারবেন না। এটা আমি যত আমি সময় যাচ্ছে আমি আসলে দেখছি যে অবিচ্ছেদ্য কিভাবে হয় একটা মানুষ, একটা কবি। এবং যতদিন বাংলাদেশ থাকবে আমাদের আমার সোনার বাংলা গাইতে হবে, গাইতে হবে। রবীন্দ্রনাথকে হ্যাঁ, রাখতে হবে, নিশ্চয়ই। এটা স্কিপ করার কোনো উপায় নেই। অফকোর্স হচ্ছে মার কারণে বা কথা শুনেই বুঝতে পারছি যে এই মানুষটা আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলে। যদি এরকম হতো, আমরা একটু কল্পনা করি যে কখনো রবীন্দ্রনাথের সাথে আপনার দেখা করার সুযোগ হলো, কি বলতেন তাকে? কিচ্ছু বলতাম না, ট্রাস্ট মি। আমি জাস্ট আমি বসে থাকতাম, দেখতাম। আমি কিচ্ছু বলতাম না, কিচ্ছু জিজ্ঞেস করতাম না। গানকে তো অবশ্যই আপনি ভালোবাসেন, কিন্তু যদি বলি যে রবীন্দ্রনাথের গান নাকি সাহিত্য, কোনটা বেশি আপনার পছন্দ? গান। ইদানিং রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে সিনেমা হচ্ছে, নাটক হচ্ছে, আমরা অনেক অ্যানিমেশন কাজও দেখি। ওই সেম গানের মতো অনেক ধরনের ফিউশন হয়, এবং আমরা অনেক সময় দেখি যে এআই ভিডিওস যেহেতু অনেক সময় আসে, আমরা দেখি যে রবীন্দ্রনাথের ফিগার নিয়ে অনেক সময় এআই অনেক ভিডিও তৈরি করা হয়। এই বিষয়গুলো যারা একটু রবীন্দ্রনাথের ব্যাপারে বেশি অবসেসড, তাদেরকে কি কারণে কোনোভাবে একটু মনক্ষুণ্ণ করে যে ওনাকে নিয়ে এরকম করা ঠিক না? বা আপনার চিন্তাটা কি এই জায়গায়? আমি এগুলো একদম পাত্তা দিই না, তো আমি জানি না, মানে কে কি করলো কিছু এসে যায় না। আর আমার কাছে মনে হয় যে হোক না, চর্চা হোক। যত চর্চিত হবে ততই তো তিনি আমাদের মধ্যে থাকবেন। যেহেতু চর্চার কথা আমরা বলছি, আমরা তো একটা জেনারেশন রবীন্দ্রনাথকে পেলাম, পরের জেনারেশন যেন রবীন্দ্রনাথকে অনুভব করতে পারে, বুঝতে পারে, সেজন্য আসলে বাচ্চাদেরকে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি? কারণ যে ধরনের পরিবেশে আমরা বড় হয়েছি, এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন আমরা কিভাবে, মানে কি ইনিশিয়েটিভ নিতে পারি বলে আপনার মনে হয়? ইনিশিয়েটিভ আসলে আমার কাছে, এটা আমি আরেকটা এর মধ্যে আরেকটা শোতে বলছিলাম, এই কথাটাই জিজ্ঞেস করছিল যে মানে কি করে। আমার কাছে মনে হয় যে আসলে যে আমরা আগে এই সাংস্কৃতিক চর্চাটা যে ছিল না বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, আমি যখন বড় হয়েছি তখন আমার মনে আছে আমরা গ্রিন রোডে একটা এলাকায় থাকতাম আর কি। আমাদের প্রত্যেকটা বাড়িতে যাওয়া, আমরা প্রতি সপ্তাহে পিকনিক করতাম, মানে গান বাজনা হচ্ছে, সবাই আসছে, কোনো না কোনো বাসায় আজকে এই বাসায় গান বাজনা হবে, আজকে ওই বাসায় হবে, কেউ কবিতা পাঠ করছে, মানে এই যে একটা চর্চা ছিল। তারপরে সেখানে একটা প্রতিযোগিতা আয়োজন হয়ে যাচ্ছে, স্কুলের প্রতিযোগিতা ছিল। আমার কাছে মানে এইগুলোকে অনেক বেশি এখন এনকারেজ করা উচিত, ডেফিনেটলি করা উচিত। সেই জায়গা থেকে শুধু রবীন্দ্রনাথের গান, আমি বারবার বলছি যে শুধু রবীন্দ্রনাথের গান না, আমাদের সাংস্কৃতিক যেই মানে কি বলবো উত্তরণটা, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় ফোকাস করা উচিত। আমার মনে হয় যে আমরা যদি আরেকটু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও যদি আমরা আরেকটু, কারণ বাচ্চারা যেহেতু এখন প্রচুর সারাক্ষণ মোবাইল দেখে, ওদের পড়াশোনা অনেকটা সময় ওরা মোবাইলে পার করে, সো সেই জায়গাগুলোতে আমরা সেটা করতে পারি। কথা তো অনেকক্ষণ ধরে বলছি, আপনি আসলে আপনার কণ্ঠে আমরা গান শুনবো না এটা হতেই পারে না। আমরা যে কোনো আপনার প্রিয় যে কোনো গানের আমরা কিছু লাইন একটু শুনতে চাই। সুখহীন নিষেদিন
পরাধীন হয়ে সুখহীন নিষেদিন, পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে সতত, হায় ভাবনা শত শত নিয়ত ভীত পীড়িত শিরোনত, কত অপমানে সুখহীন নিষেদিন, পরাধীন হয়ে সুখহীন নিষেদিন, পরাধীন হয়ে ভ্রমিছ দিন প্রাণে। বাহ, যেটা বলছিলাম যে আপনার কণ্ঠে রবীন্দ্রনাথ শুনে আমরা ভীষণভাবে অনুভব করতে পারি। একদম আমরা শেষের দিকে চলে এসেছি, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। সেটা হলো, একদিকে আমরা রবীন্দ্রনাথকে দেখেছি চিত্রাঙ্গদার মতো চরিত্রদেরকে সে তৈরি করেছেন, যেখানে নারী অধিকার এবং নারীদেরকে তিনি তুলে এনেছেন। আরেকদিকে আমরা তার জীবনে কাদম্বরীর মতো চরিত্র দেখি। অনেকে বলেন যে কাদম্বরীর সাথে সে ভীষণ অন্যায় করেছে। রবীন্দ্রনাথের এই দিকগুলো নিয়ে তাকে ক্রিটিক করা হয়। আপনি যেহেতু এত কাছ থেকে তাকে অনুভব করেছেন সবসময়, আপনার কি মনে হয় প্রেমিক রবীন্দ্রনাথ বা নারীদের ক্ষেত্রে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? মানুষ তো, আমি তো জানি না সত্য মিথ্যা কি, উনাকে মানে উনি যেহেতু নেই এটা তো জানা সম্ভব না। তো আমার কাছে মানে মানুষ তো, ভুল ত্রুটি হতে পারে, আমি জানি না। অনুভূতি কখন কার কিরকম হয়, কার ব্যাপারে কি, এটা এই এই সম্পর্কের ডিলিংগুলো খুব ডিফারেন্ট। কিন্তু আমরা চট করে একটা মানুষকে খারাপ বলে ফেলি, চট করে একটা মানুষকে একটা জাজ করে ফেলি, এটা আসলে ভাবে বলাও যায় না, না? হ্যাঁ, সেটা বলা যায় না। নিশ্চয়ই তিনি তার জায়গাটা আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারবো না। কিন্তু এটা সত্য যে রবীন্দ্রনাথ তার সময় থেকে এমন অনেক এবং থিয়েটারের ব্যাপারে, মঞ্চের ব্যাপারে তিনি নারীদেরকে যেভাবে তুলে এনেছেন, সেদিক দেখলে মনে হয় যে না, নারীদের ব্যাপারে তার চিন্তা ভাবনাটা অন্যরকম ছিল। আজ তো রবীন্দ্র জয়ন্তী। যদি রবীন্দ্রনাথকে যারা পছন্দ করেন বা যারা পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, সেটা শুনে আমরা শেষ করব। কিছু বলার নাই, কি বলবো, রবীন্দ্রনাথের গান যারা ভালোবাসেন তারা তো ভালোবাসেনি, যারা বাসেন না তাদেরকে বলবো যে শুনতে পারেন। আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথকে, আমি সবসময় বলি, কানেক্ট করতে পারবে না মানে যারা লিটারেচারের সাথে কোনো না কোনোভাবে, সাহিত্যের সাথে কোনোভাবে যাদের যোগসূত্রতা আছে, তাদের আমার মনে হয় না রবীন্দ্রনাথের গানকে মানে কাছাকাছি যাওয়া সম্ভব না। ওই যে বলে না, ও রবীন্দ্রনাথের গান খুব কঠিন, হ্যাঁ, ব্যাপারটা ওরকম না। রবীন্দ্রনাথকে আসলে অনুভব করার মতোই বিষয়, শুধুমাত্র গান নয়। রবীন্দ্রনাথের গল্প, ছোট গল্প, রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের কবিতা, সব কিছু আপনার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। আপনার যে কোনো ধরনের আবেগ অনুভূতিকে ভীষণভাবে সে প্রভাবিত করবে এবং আচ্ছন্ন করবে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীতে বিশ্বকবির প্রতি রইল গভীর শ্রদ্ধা। আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বণিক বার্তার সাথেই থাকবেন।